আলোচনা করা হবে গোলীয় দর্পণ নিয়ে। এটা একটা কেন্দ্রিক বৃত্তের মতো লাগছে। এটা বৃত্ত ঠিক নয়, এটা একটা গোলক। গোলক মানে দেখতে যেটা ফুটবলের মতো। তো এই যে অংশটা যেটা চিহ্নিত করছি এখান থেকে এইখান পর্যন্ত, এটা হচ্ছে এম পয়েন্ট, এটা এম প্রাইম, অ্যানাদার পয়েন্ট। এম থেকে এম প্রাইম পর্যন্ত যে অংশটা রয়েছে এর বাইরের দিকটা সিলভারিং করা হয়েছে, অর্থাৎ পারদ প্রলিপ্ত। আয়নার পিছন দিকটা যেমন দেখবে পারদ প্রলিপ্ত করা হয়, তাহলে এর যে ভেতরের দিকটা এই অংশটা, এটা হবে প্রতিফলক তল, আর বাইরের দিকটা পারদ দ্বারা প্রলিপ্ত রয়েছে। অর্থাৎ আমরা যদি এম এম প্রাইম অংশটুকু এইখান থেকে কেটে পরে অন্য জায়গায় নিয়ে আসি, এইভাবে যদি কাটি, এটাকে গোলক থেকে বিচ্ছিন্ন করে দিই, এখান থেকে গোলক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এই জায়গাটা বিচ্ছিন্ন করে এই জায়গাটাকে আমরা অন্য জায়গায় নিয়ে এলাম, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? না, ব্যাপারটা দাঁড়াবে এইরকম। এইরকম একটা আমরা অংশ পাবো, গোলকের অংশ। গোলকের যে অংশ তার বহির দিকটা, এই দিকটা পারদ প্রলিপ্ত রয়েছে, আর ভেতরের দিকটা এটা হচ্ছে প্রতিফলক তল। এইরকম করলে একটা আমরা দর্পণ পাবো যেটা গোলীয় দর্পণ, এবং এই যে দর্পণ যেটা হয় তার নাম হচ্ছে অবতল দর্পণ। যদি উল্টোটা করা হয়, লক্ষ্য করে দেখো, এখানে যেমন একটা সেকশন নিয়েছি এম থেকে এম ডট পর্যন্ত, এখানে আর একটা সেকশন নিয়েছি এম থেকে এম প্রাইম পর্যন্ত, অন্য একটা গোলক নেওয়া হয়েছে, একটু আকারে বড়। এটা যে সবসময় বড় নিতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, ছোটও নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ঠিক উল্টোটা করা হয়েছে, এখানে যেমন বাইরের দিকটা পারদ প্রলিপ্ত করা হয়েছে, এখানে ভেতরের দিকটা এই অংশটুকু নিয়ে পরে পারদ প্রলিপ্ত করা হয়েছে। এবং যদি এখানটুকু আমরা কেটে নিই, কেটে নিলে পরে আমরা একটা অংশ পাবো, এই জায়গাটা যদি আমরা কেটে নিই, গোলক থেকে বিচ্ছিন্ন করে যদি নিয়ে আসি, তাহলে আমরা একটা এরকম বিষয় পাবো, যেটা হবে দেখতে অনেকটা এইরকম। এই দিকটা পারদ প্রলিপ্ত, আর এইটা হচ্ছে প্রতিফলক তল। প্রতিফলক তল এর ক্ষেত্রে হচ্ছে এটা, আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা। ঠিক আছে? দুটোর ক্ষেত্রে দুটো প্রতিফলক তল, কিন্তু দুটোই গোলীয় তল। এটাকে বলছি আমরা উত্তল দর্পণ। উৎপল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। এই অবতল দর্পণ এবং উত্তল দর্পণ এছাড়াও গোলীয় দর্পণ আরো তৈরি করা যায়। যদি এমন একটা দর্পণ হয় যেটা তোমাদের অবশ্য সিলেবাসে নেই, সিলেবাসে নেই মানে তো এমনটা নয় জানা চলবে না, জানতে হবে। ধরা যাক এইরকম একটা দর্পণ না হলো, এইরকম একটা শেপটা ঠিক গোলকের মতো নয়, গোলকের অংশের মতোও নয়। এই দিকটাকে, বাইরের দিকটা লক্ষ্য করে দেবো, এইখানটা পারদ প্রলিপ্ত করা হলো। তো যদি এইরকম একটা দর্পণ হয়, সেটাও একটা গোলীয় দর্পণ, এটা একটা বক্রাকার দর্পণ অবশ্য, গোলকের অংশ নয় এটা, এটা বলে অধিবৃত্তাকার। ক্রস সেকশন যেটা নিয়েছি সেটা দেখতে অনেকটা অধিবৃত্তের মতো। অ্যাকচুয়ালি এই যে অধিবৃত্তাকার দর্পণ, এটা
বা এই যে গোলকীয় অংশ নিয়ে যে দর্পণগুলো তৈরি করা হয়েছে, এই দর্পণগুলোর বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ রয়েছে, যথাসময়ে সেগুলো আলোচনা করা হবে। এখন এই যে গোলীয় দর্পণ সম্বন্ধে আমাদের যেটা পদার্থবিদ্যায় যেটুকু আমরা পড়বো, সেটুকু জানার জন্য আমাদের কতগুলো জ্যামিতিক বিষয় সম্বন্ধে জানতে হবে। একেবারে পিওর জিওমেট্রি, জ্যামিতি সম্বন্ধে সম্যক যদি ধারণা না থাকে তাহলে মুখস্থ করা যেতে পারে, নাম্বারও হয়তো উঠবে, কিন্তু বিষয়টা বোঝা যাবে না। আমি ওই জ্যামিতি সম্বন্ধে যেটুকু প্রয়োজনীয় জ্ঞান আমাদের দরকার রয়েছে সেটা খানিকটা আলোচনা করার চেষ্টা করছি এখানে। ধরা যাক এটা একটা গোলীয় দর্পণ। অবশ্যই বাইরের দিকটা যদি পারদ প্রলিপ্ত হয় তাহলে অবতল দর্পণ, এবং প্রত্যেকটি গোলকের একটি কেন্দ্র থাকবে। দেখতেই পাচ্ছ একটা কেন্দ্র আছে। কেন্দ্র থেকে দর্পণ পর্যন্ত যদি একটি সরল রেখা টানা হয়, লক্ষ্য করে দেখো, আমরা কেন্দ্র থেকে কেন্দ্র কেন্দ্র থেকে যেটা নিয়েছি আমরা 2 নাম্বার পেজে, একটা লাইন টানছি এখানে। এটা নাম দিচ্ছি একটা লাইনটার, ও পি। ও হচ্ছে বক্রতা কেন্দ্র, আর পি পর্যন্ত যে লাইনটি টেনেছি, ও থেকে পি পর্যন্ত, এটা বলবো বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। এই যে দর্পণটি নিয়েছি তার এম থেকে এম প্রাইম পর্যন্ত প্রতিফলন করতে পারে, তাহলে এই অংশটার যেটা মধ্যবিন্দু, এটার নাম পোল, বাংলায় বলে। তাহলে গোলীয় দর্পণের যেটা প্রতিফলক অংশ, তার মধ্যবর্তী বিন্দু পোল পি, এটাকে বলে পোল বা মেরু। তাহলে বক্রতা কেন্দ্র থেকে পোল পর্যন্ত বা মেরু পর্যন্ত যে রেখা, তার নাম হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এরপর হচ্ছে কি, এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ আমাদের সংজ্ঞা আগে জানতে হবে, এবং সেই সংজ্ঞাগুলি জানলে পরে আমাদের পক্ষে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে আরেকটা আমরা গোলীয় দর্পণ আঁকলাম এখানে আলাদা করে বোঝানোর জন্য, এবং এখানে একটা আমি বিন্দু দিলাম, মোটামুটি কেন্দ্র এখানটাতেই হবে। ও একটা কেন্দ্র, ও থেকে পি পর্যন্ত একটি সরলরেখা টেনেছি। এখন এই সরলরেখাটা দুদিকে যদি বর্ধিত করে দিই, তাহলে একটা আমরা বড়সড় সরলরেখা পাবো, এবং সেই সরলরেখাটার একটা আলাদা নাম আছে, যাকে বলে এই যে রেখাটা। ধরো এই দিকটার নাম দিলাম এক্স, এটা হচ্ছে ও, এটা এক্স প্রাইম বা এক্স ডট, এক্স প্রাইম এক্স, এটাকে বলা হয় প্রধান অক্ষ।
আমি একই সঙ্গে তোমাদের যেটা পড়াচ্ছি ইংরেজি টার্মগুলো লিখে দিচ্ছি, তাতে সুবিধা হবে তোমাদের। পরবর্তীকালে ভালো বই পড়তে গেলে তোমাদের ইংরেজি ভাষায় লেখা বই পড়তেই হবে। তো ফিজিক্সের ইংরেজি খুব সহজ ইংরেজি, টার্মগুলো একটু মনে রাখলেই তোমাদের পক্ষে সুবিধা হবে। এটার নাম হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে আমাদের যে পদার্থবিদ্যার যে পাঠ, সেখানে কি হয় না, আমরা একটা গোলীয় দর্পণ এরকম কল্পনা করে নিই, সেটা অবতল কিংবা উত্তল দুটোই হতে পারে, এবং সেখানে আলোক রশ্মির গতিপথ বিচার বিবেচনা করে পরে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেগুলো আমরা স্টাডি করি। তো এখানে দেখো এম এম প্রাইম যেটা নিয়েছি, এটি একটি আমাদের সংজ্ঞা অনুযায়ী অবতল দর্পণ, এবং সেই অবতল দর্পণের এইটি হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ, পি হচ্ছে পোল। আলোক রশ্মি যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কার্তেশীয় স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক জ্যামিতির যে নিয়ম কানুনগুলো সেগুলো এখানে প্রযোজ্য হয়। সেই নিয়ম অনুযায়ী অবজেক্ট বা বস্তুটি থাকবে কিন্তু এই দিকের স্পেসটা বস্তুর জন্য রিজার্ভ। এখন বস্তু যাই হোক না কেন, বিন্দুবৎ একটা বিন্দুর মতো বস্তু যেটা প্রধান অক্ষের উপরে আছে, আমরা জানি যে কোনো একটি আলোকিত বস্তু যদি হয় সেখান থেকে আলোক রশ্মি এইভাবে আসে। লক্ষ্য করে দেখো, আলোক রশ্মি যখন আমরা চিহ্নিত করছি, এটা অ্যারো চিহ্ন দিচ্ছি, জ্যামিতির যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন তো এখানে খাটেই, তার সঙ্গে সঙ্গে আলোক রশ্মি যদি আমরা এখানে দেখাতে চাই তাহলে একটা এরকম অ্যারো দিয়ে বোঝাতে হবে। তো এই যে রশ্মি, দুটো রশ্মি এলো, এই একটা রশ্মি আসছে, তিনটে রশ্মি, এই একটা রশ্মি আসছে, চারটা রশ্মি, এরকম অজস্র রশ্মি এখানে থেকে আসতে পারে। তো যদি এমনটা হয় যে এটা হচ্ছে দর্পণ, সেটা উত্তল কিংবা অবতল দুরকমই হতে পারে, এবং সেই দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ, এবং প্রধান অক্ষের কাছাকাছি কতগুলো রশ্মি আমরা চিন্তা করছি, একদম কাছাকাছি। যতটা কাছাকাছি আমি ছবিটা আঁকছি, ঘটনাটা কিন্তু তার থেকে আরো বেশি কাছাকাছি ঘটা চাই। ছবি আঁকার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আলোক রশ্মি আসার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। আলোক রশ্মি একদম প্রধান অক্ষের পাশ দিয়ে আসতে পারে। এই ধরনের যে রশ্মিগুলো আছে, এই রশ্মিগুলোকে বলা হয় প্রান্তিক রশ্মি, উপাক্ষীয় উপাক্ষীয় বা প্রান্তিক রশ্মি। এটার ইংরেজি হচ্ছে প্যারাক্সিয়াল রেজ, প্যারা অ্যাক্সিয়াল রেজ। জিওমেট্রিক্যাল অপটিক্স আমাদের যেটা পাঠ্য রয়েছে সিলেবাসে, সমস্ত ধারণাগুলোই কিন্তু এই প্যারাক্সিয়াল রশ্মি বা প্যারাক্সিয়াল রেজের ক্ষেত্রে সীমাবদ্ধ। যেগুলো নন প্যারাক্সিয়াল রেজ, অর্থাৎ যেগুলো অ্যাক্সিসের থেকে অনেক দূরে দূরে যায়, এরকম জায়গায় যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
এই যে আলোক বিজ্ঞান যেটা পড়ানো হচ্ছে সেই নিয়মগুলো কিন্তু খাটে না। ন্যাচারালি তার জন্য আলাদা নিয়ম কানুন আছে, সেগুলো তোমরা যারা পদার্থবিদ্যা শিখতে ইচ্ছুক বড় হয়ে তারা পড়বে। এখন আপাতত আমাদের যেটা আছে সেটা এই পর্যন্তই। এরপরে দুটো গুরুত্বপূর্ণ জ্যামিতির নিয়ম বা জিওমেট্রিক্যাল অপটিক্সের এখানে ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেই নিয়ম দুটো আমরা এখানে স্টাডি করব। স্টাডি করার আগে আমাদের একটা নতুন পাতা দরকার হবে। আমরা একটা অবতল দর্পণ এখানে আঁকছি। দেখো, এটা অবতল দর্পণ। দর্পণ যখন আঁকবে তখন পরিষ্কার এই যে চিহ্ন যেটা আঁকছি এখন আমি ছোট ছোট করে দাগগুলো দিয়ে, এটা দিয়ে দেবে। আদারওয়াইজ কিন্তু বোঝা যাবে না কোন দিকটা প্রতিফলক তল এবং কোন দিকটা হচ্ছে প্রতিফলক সিলভারিং করা আছে, কোন দিকটা পারদ প্রলিপ্ত এবং কোন দিকটা প্রতিফলক তল। এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক মাঝ না দিয়ে গেলেও হবে, ছবিটা আঁকতে হবে আমাদের এইভাবে। প্রধান অক্ষর, এটা হচ্ছে পোল বা মেরু। প্রধান অক্ষের সঙ্গে এই একটি আলোক রশ্মি, এটি সমান্তরাল আলোক রশ্মি, যেটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে এসছে। দেখো, এই যে আলোক রশ্মিটি, এটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে এসছে। সমান্তরাল মানে নিশ্চয়ই তোমরা জানো। সমান্তরাল হয়ে যদি আসে তখন কি হয়, সে আলোক রশ্মি প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়ে কি হবে, যেহেতু প্রতিফলক তল, প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে সে আলোক রশ্মিটি এই দিক দিয়ে, লক্ষ্য করে দেখো, এখান থেকে প্রতিফলিত হয়ে সেটি এই দিক দিয়ে বেরিয়ে যাবে। আবার যদি অন্য একটি রশ্মি আসে, যেটিও দ্বিতীয় যে রশ্মিটি রয়েছে সেটিও প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, সেটিও প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে কিন্তু ওই বিন্দু দিয়েই যাবে। এটি নিয়ম। নিয়মটি কোথা থেকে এলো সেটি তোমাদের এখন কিন্তু জানবার উপায় নেই, কারণ এটুকু জানতে গেলে তোমাদের জ্যামিতিতে আরেকটু এগিয়ে যেতে হবে, বা জ্যামিতির জ্ঞান আরেকটু ভালো দরকার। যথাসময়ে সেটি তোমাদের আমি দেবো, বলে দেবো। তাহলে দ্বিতীয় রশ্মিটিও এই দিক দিয়ে গেল। আমার কথাটা হচ্ছে কি, যে প্রথমটি সমান্তরাল ছিল, 1 নম্বর রশ্মি যে বিন্দু দিয়ে গেল, 2 নম্বর রশ্মিটি এটিও সমান্তরাল, সেটি একই বিন্দু দিয়ে যাবে কেন, সেটি জানার জন্য জ্যামিতির জ্ঞান সম্যক থাকা দরকার আছে। মানে জিওমেট্রিক্যাল নলেজ যেটা, সেটা ম্যাথামেটিক্যাল আমাদের যে, যেটা আমি বলি ম্যাথামেটিক্যাল অ্যাপটিচিউড, সেটি পরিষ্কার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটি বোঝানো যাবে না। আপাতত তোমরা জেনে রাখো যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি গুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, যে বিন্দুটি প্রধান অক্ষের উপর অবস্থিত। বিন্দুটি দেখো, লক্ষ্য করে দেখো, এই প্রধান অক্ষের উপর বিন্দুটি অবস্থিত এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যেতে পারে। ওই যে বিন্দুটি যেটি প্রধান অক্ষের উপর অবস্থিত, এই বিন্দুটিকে এফ চিহ্ন দ্বারা সূচিত করা হয় এবং এফ কে বলা হয় ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু এফ, এবং পি থেকে পোল এফ এর যে দূরত্ব, পি এফ সমান ফোকাস দূরত্ব, এটিকে ছোট এফ অক্ষর দ্বারা সূচিত করা হয়। তাহলে এটি তো গেল অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই কিছু একটা হবে। তাহলে দেখা যাক কি হয়, সেটা আলোচনা করে দিই আগে, তারপরে বিষয়টা সম্বন্ধে আরো এক্সট্রা কিছু ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। তো এই যে দর্পণটি দেখো, এই দিকটি যদি সিলভারিং করা থাকে,
বা পারদ প্রলিপ্ত থাকে, তাহলে ডান দিকটি, ডান বা আবার ডান দিক বাঁ দিক আপেক্ষিক। আমার যেটি ডান দিক সেটি দর্পণের বাঁ দিক, যেহেতু সামনে রয়েছে। যাই হোক, এখন আমরা প্রধান অক্ষটি আঁকি। এটি হচ্ছে sorry, এটি হচ্ছে প্রধান অক্ষ। এই অক্ষটি হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে একটি আলোক রশ্মি আসছে। আলোক রশ্মিটি এসে এই বিন্দুতে আপতিত হলো। আপতিত হয়ে আলোক রশ্মিটি প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এই দিক বরাবর চলে গেল। সিমিলারলি আরেকটি আলোক রশ্মি আসছে, এখানে আপতিত হচ্ছে, এখানে আপতিত হচ্ছে, আপতিত হয়ে আলোক রশ্মিটি আবার প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। এখানে নিয়মটা হচ্ছে কি না, এই যে দুটো আলোক রশ্মি যেগুলি প্রতিফলিত রশ্মি, ধরো আমি নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি, পরে বলে দিচ্ছি, আগে ছবিটা এঁকে দিই। যেটা বলছিলাম গল্পটা, যে প্রতিফলিত এমন ভাবে হবে যে যেমন এরা নাকি একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে। এই যে বিন্দুটা, যে বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে, এই রশ্মিটি বেরিয়ে আসছে বলে মনে হবে, যদিও ছবিটি নিখুঁত হচ্ছে না, এই টেকনোলজির সঙ্গে আমাদের একটু সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে। তো এই যে একটা সিঙ্গেল আলোক রশ্মি, এই আলোক রশ্মি এখানে আপতিত হলো, আপতিত হয়ে এদিকে প্রতিফলিত হয়ে গেল, মনে হবে যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে এই আলোক রশ্মি আসছে, এবং যে কোনো সমান্তরাল আলোক রশ্মি, যে কোনো, সেটা অন্য জায়গাতে হতে পারে। আর একটা দ্বিতীয় রশ্মি নিচ্ছি আমি, এবং এই রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে পড়ছে। এটিও প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে প্রতিফলনের পর চলে যাবে কোন একটা দিকে, কিন্তু মনে হবে যে এই আলোক রশ্মিটিও ওই যে নির্দিষ্ট বিন্দু, সেখান থেকে মনে হচ্ছে আসছে। এই যে মনে হচ্ছে আসছে যে রশ্মিগুলি, সেই রশ্মিগুলি আমরা ডট ডট দিয়ে চিহ্নিত করি, কাটা কাটা লাইন দিয়ে চিহ্নিত করি। আর সত্যি সত্যি যে রশ্মিটা সত্যিকারের রশ্মি, যেটা প্রতিফলিত হয় কিংবা আপতিত হয়, তাকে টানা লাইন দিয়ে চিহ্নিত করি। এটাই প্রথা। যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে প্রতিফলনের পর, এটা লক্ষ্য করো, এটা হচ্ছে কিন্তু অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলি আসছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুর নাম হচ্ছে ফোকাস। এবং এই বিন্দু যদি পি হয়, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব পিএফ ইজ ইকুয়াল টু ফোকাস দূরত্ব, সরি এখানে লেখা যায় না, পিএফ ইজ ইকুয়াল টু ফোকাস দূরত্ব, এটাকে এফ বলবো। আর এফ বিন্দুর আগেই নাম দিয়েছি, এটা হচ্ছে ফোকাস বিন্দু। এখন একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যেটা আমাদের জানা দরকার, এবং সেটা জানার জন্য আমাদের দুটো জিনিস জানা দরকার আছে। কিরকম? এক নাম্বার হচ্ছে প্রতিফলনের সূত্র সম্বন্ধে সম্যক ধারণা থাকা দরকার রয়েছে।
আর 2 নম্বর হচ্ছে জ্যামিতি সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা দরকার রয়েছে। তো আপাতত আমি একটা অবতল দর্পণ আঁকলাম এবং সেই অবতল দর্পণে তার প্রধান অক্ষকে আমি সূচিত করলাম। So this is the principal axis. আসছে না, এক মিনিট, ছবিটা আঁকতেই হবে, আদারওয়াইজ বোঝানো যাবে না। ঠিক আছে, আমরা একটা অন্যরকম ছবি এঁকে নিই এখানে। ব্যাস, তাহলে এটা প্রধান অক্ষ। এরপরে কি দেখো যে আমরা বলেছি এটা পোল, এরকম জায়গায় ফোকাস বিন্দু। আমরা ধরে নিচ্ছি এই একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে সেন্টার। সেন্টার মানে কি, আগে যেটা বলছিলাম, এই যে বিন্দুটা আছে সেন্টার, সি, সি ইজ দ্য সেন্টার অফ দিস কার্ভেচার। মানে এই যে কার্ভস জায়গা রয়েছে, এই কার্ভটার হচ্ছে সেন্টার হচ্ছে এই জায়গাটা, মানে বক্রতা কেন্দ্র। সি সমান বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, এখন নিয়ম হচ্ছে কি যে বক্রতা কেন্দ্র এবং বক্রতা কেন্দ্র থেকে যে রেখাটি টানা হয়েছে, এটি বক্রতা ব্যাসার্ধ বলবো। এই যে দুটো লাইন, লাল লাল দুটো লাইন টেনেছি আমি, এই দুটো লাইন, এটা হচ্ছে স্পর্শক। যদি নাম দিই আলাদা করে, তাহলে এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে স্পর্শক, আর সি, এটার নাম দিচ্ছি এন, সি এন, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই যে অ্যাঙ্গেল যেটা সি এন এক্স, সি এন এক্স ইজ ইকাল টু 90 ডিগ্রি হয়। এটি জ্যামিতির ধারণা, এই ধারণাটুকু জ্যামিতি থেকে আসে। এরপরে আমি বলেছিলাম যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যে আলোক রশ্মি, সেটি প্রতিফলনের পর এটিতে অ্যারো চিহ্ন হবে, কিন্তু যে বিন্দু দিয়ে গমন করে যায় সেই বিন্দুটিকে ফোকাস বলা হয়, ফোকাস বিন্দু। তাহলে এই বিন্দুটি ফোকাস বিন্দু, এটি একটি অ্যারো, এটি একটি অ্যারো। আলোক রশ্মি এসে পড়ছে এ, এন আপতিত রশ্মি, তাহলে এন সি, কোণ এন সি
ইজ ইকুয়াল টু থিটা সমান আপতন কোণ বলতে পারি। কেন আপতন কোণ নিশ্চয়ই বুঝতে পারছো। আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এটা লম্ব আগেই বলেছি, পরস্পর সমকোণে থাকে, তাহলে এটা অভিলম্ব, সিএনটা অভিলম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এটা যদি থিটা হয় এটাও থিটা, কারণ সিএনএফ ইজ ইকুয়াল টু থিটা সমান প্রতিসরণ কোণ। এরপর লক্ষ্য করে দেখো, এই কোণ যদি থিটা হয়, এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা। এনসিএফ এএনসি এএনসি এবং এনসিএফ এএনসি ও এনসিএফ একান্তর কোণ। কেন একান্তর নিশ্চয়ই জানা আছে। অতএব এনসিএফ ইজ ইকুয়াল টু থিটা, এই কোণটাও থিটা। এবার দেখো সিএনএফ ত্রিভুজ সিএনএফ এর অ্যাঙ্গেল এনসিএফ ও অ্যাঙ্গেল সিএনএফ পরস্পর সমান। একটি ত্রিভুজের দুটি বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু সমান যদি হয় তাহলে জ্যামিতির নিয়ম অনুযায়ী এই কোণের সঙ্গে এই কোণ সমান। আবার যদি এটার সঙ্গে এটা সমান হয় তাহলে এই বাহু দুটো সমান। তাহলে লিখতে পারি এনসিএফ এর বিপরীত বাহু হচ্ছে, দেখো এনসিএফ তার বিপরীত বাহু হচ্ছে এনএফ, আর সিএনএফ এর বিপরীত বাহু হচ্ছে সিএফ। অতএব লিখতে পারি আমরা এনএফ এনসিএফ এর যেটা এনসিএফ তার বিপরীত বাহু হচ্ছে এনএফ, এনএফ ইজ ইকুয়াল টু সিএফ, এনএফ ইজ ইকুয়াল টু সিএফ। যদি রশ্মিটি, এই যে আলোক রশ্মি যেটি, এটি প্যারাক্সিয়াল রে হতো তাহলে এন বিন্দুতে না আপতিত হয়ে পি বিন্দুর কাছাকাছি বা পি বিন্দুতে আপতিত হতো। যেটা বলছিলাম, যদি এই আলোক রশ্মিটি এত দূরে না আপতিত হয়ে যদি পি বিন্দুর কাছাকাছি জায়গাতে আপতিত হতো, মানে প্যারাক্সিয়াল রেস, অর্থাৎ এটাকে আমরা কি নাম দিয়েছি, প্যারাক্সিয়াল রেস, তাই বলেছি। তাহলে প্যারাক্সিয়াল রশ্মির ক্ষেত্রে এন বিন্দু এবং পি বিন্দু কাছাকাছি, অর্থাৎ এন বিন্দু পি কাছাকাছি হয় তাহলে সিএফ সমান এফ পি, এনএফ এর পরিবর্তে, বা পিএফ ইজ ইকুয়াল টু এফ সি বা সিএফ। এখন পিএফ এর সঙ্গে সিএফ, এই বাহুটার সঙ্গে যদি এই বাহুটা সমান হয় তাহলে আমরা বলতে পারি এই যে গোটা বাহুটা যেটা আছে তার মধ্যবিন্দু হচ্ছে এফ, অর্থাৎ এফ হলো সিপি এর মধ্যবিন্দু। এবার দেখো সিপি সেন্টার থেকে পোল পর্যন্ত, এটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ।
এটা আর বলি। আর এফ থেকে পি পর্যন্ত এটা বলি ফোকাস দূরত্ব। তার মানে আমরা বলতে পারি যে এফ যদি সিএফ এর মধ্যবিন্দু হয়, তাহলে স্মল এফ বা স্মল এফ ইজ ইকুয়াল টু আর বাই, অর্থাৎ এই যে গোটাটা তার অর্ধেক যদি এটা হয়, গোটাটা মানে আর, আর অর্ধেকটা মানে হচ্ছে এফ, তার মানে অর্ধেকটা আর ইজ ইকুয়াল টু আর বাই টু ইজ ইকুয়াল টু এফ। এই প্রমাণটা এটা পদার্থবিদ্যার আওতায় পড়ে এবং গোটাটাই দেখো জ্যামিতির উপর নির্ভরশীল। ন্যাচারালি ভালো অঙ্ক না জানলে পদার্থবিদ্যার ক্লাসের যেটা আস্বাদন সেটা পাওয়া বা দেওয়া সম্ভব নয়। যাক, সকলকে ধন্যবাদ।